হরি ওম নমস্তে সংস্কৃত পাঠে সর্বেশাম স্বাগতম। একাদশ শ্রেণী প্রিয় ভাই বোনেরা, আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের শেখাতে চলেছি প্রত্যয়। আজকে আমি তোমাদের এই একটিমাত্র ভিডিওর মাধ্যমে আজকে আমি তোমাদের পুরো প্রত্যয় ভিডিও তুলে ধরছি। আশা রাখছি এই ভিডিওটি যে মনোযোগ সহকারে দেখবে বা শুনবে একেবারেই বুঝে যাবে। তো তোমাদেরকেও বলছি, ঠিক আছে, আজকে আমরা কি শিখবো বলো তো? প্রত্যয়, ঠিক আছে। পাঠস্য প্রাম্বে সর্বে মিলিত্বা একবারম বদন্তু হরি ওম, পুনঃপি বদন্তু সর্বে হরি ওম। এবারে আরেকটি আমরা কি করবো বলো তো? প্রার্থনা করব। সর্বে মিলিত্বা অধুনা প্রার্থনা কুর্মঃ। ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। বাহ, খুব ভালো হয়েছে। এবারে আমরা সরাসরি চলে যাচ্ছি পড়াতে, ঠিক আছে। আজকে আমরা শিখবো হচ্ছে প্রত্যয়। আজকে আমার কথাগুলো আটকায় যাচ্ছে যে কেন? ও বললাম না একজন আসছে। আচ্ছা দেখো, পাশ্যন্তু সর্বে মৌনম তিষ্ঠন্তু অহম কিম বদামি শৃণবন্তু অস্তু বা। আমি বললাম সবাই চুপ থাকো, ভালো করে শোনো, ঠিক আছে। আর কি বললাম বুঝতে পারছো তো? পশ্যন্তু সর্বে ডিজিটাল বোর্ড, পশ্যন্তু সর্বে ডিজিটাল বোর্ড। ডিজিটাল বোর্ডে কি মস্তি? প্রত্যয়। আচ্ছা, প্রত্যয় পড়ার আগে আমাদের জানতে হবে প্রত্যয় কি। কি বললাম? প্রত্যয় পড়ার আগে আমাদের জানতে হবে প্রত্যয় কি। আর প্রিয় ভাই বোনেরা, যারা আমাকে দূর দূরান্ত হইতে দেখছো, তোমাদেরকেও বলছি যে বিষয়টা তোমরা পড়বে আগে জানবে সেই বিষয়টা কি। আমরা প্রত্যয় পড়ছি, আগে প্রত্যয় জানবো প্রত্যয়টা কি। তো ঠিক আছে, সবাই ভালো করে মনোযোগ সহকারে শুনো। প্রত্যয়ের সংজ্ঞায় কি বলা আছে দেখো। তোমাদের প্রত্যয়ের সংজ্ঞায় দেওয়া আছে ধাতু বা শব্দের। এই শব্দের বলতে প্রাতিপদিককেও বোঝানো হয়। প্রাতিপদিক মানেও হচ্ছে শব্দ, ঠিক আছে। কি বললাম? ধাতু বা শব্দের সঙ্গে কোন বর্ণ বা বর্ণ সমষ্টি মিলিত হয়ে যে নতুন ধাতু বা শব্দ গঠিত হয় তাকে প্রত্যয় বলে। আচ্ছা, তোমাদের জানা আছে কি যে ধাতু কি? জানা আছে? হ্যাঁ, জানা নেই? শব্দ তো জানা আছে, ছোটবেলায় পড়েছো নর শব্দ, নর নরু নোরা, মনে আছে? এগুলোকে বলা হয় শব্দ। যেমন নর শব্দ, ফল শব্দ, মুনি শব্দ, সাধু শব্দ, ঠিক আছে। এগুলোকে বলা হয় শব্দ বা কি বলা হয়? প্রাতিপদিক, ঠিক আছে। আর ধাতু কোনটাকে বলবো? আচ্ছা, মনে পড়ে যে গচ্ছামি, যেমন তিতসন্তি শীতস্ত মি বসমস, এগুলো পড়েছো? যারা পড়েছো তারা মনে করতে পারবে, ঠিক আছে। যারা পড়ো নাই তারা ভাববে যে এগুলো কি বলছি। ধাতু বলতে ক্রিয়াপদ। ধাতু বলতে কি বলতো? ক্রিয়াপদ। ক্রিয়াপদকে বোঝানোর জন্য সংস্কৃতে যেই শব্দগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে ধাতু। যেমন হচ্ছে গম একটি ধাতুর নাম। ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে টু গো, ঠিক আছে। পট একটা ধাতুর নাম। সংস্কৃত পট একটা ধাতুর নাম। সেটাকে ইংরেজিতে কি বলা হচ্ছে? টু রিড, মানে পড়াকে কি বলা হয় ইংরেজিতে? রিড বলা হয়। তো আমি কিন্তু আবার ইংরেজি বেশি ভালো জানি না, ঠিক আছে। তারপরে আর কি বলি? ইস, রসই মদন সয়াসন, ইস বলতে ইচ্ছা করা, টু ইস, ঠিক আছে, যেটাকে বলা হয়। এগুলো হচ্ছে ধাতু। তাহলে দেখো, এখানে বলা হচ্ছে, ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এখানে শব্দের কথা বোঝানো হচ্ছে, আবার ধাতুর কথা বোঝানো হচ্ছে, বা ধাতু আর শব্দের কথা বোঝানো হচ্ছে। কিসের কথা বোঝানো হচ্ছে? ধাতু আর হচ্ছে শব্দ। ধাতুটা কি? ধাতু থেকে আমরা ক্রিয়াপদ পাই, ঠিক আছে। ধাতু থেকে কি পাই? ক্রিয়াপদ পাই। শব্দ মানে তো বুঝতেই পারছো, যেমন নর শব্দ,
নর নরু নরা বা মুনি শব্দ, ফল শব্দ, এগুলোকে বলা হচ্ছে শব্দ। তাহলে দেখো ধাতু বা শব্দের সঙ্গে, ধাতু বা শব্দের সঙ্গে, সে ধাতুও হতে পারে আবার শব্দও হতে পারে। কি বললাম? ধাতুও হতে পারে আবার শব্দও হতে পারে। ধাতু বলতে ক্রিয়াপদের সাথেও যুক্ত হতে পারে, আবার শব্দের সাথেও যুক্ত হতে পারে। কি যুক্ত হতে পারে বলো তো? কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি, কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি। এই যে ধাতু বা শব্দের সঙ্গে যখন কোনো বর্ণ বা বর্ণ সমষ্টিকে, ঠিক আছে, বর্ণ সমষ্টি মিলিত হয়ে যখন নতুন একটি শব্দ পাবো বা নতুন একটি ধাতু পাবো, তখন সেটাকে আমরা কি বলা হবে? প্রত্যয় বলবো। তাই না? বোঝা গেছে কি বললাম? আবারও একবার বলছি, প্রত্যয় ধাতুর সাথেও যুক্ত হতে পারে, আবার শব্দের সাথেও যুক্ত হতে পারে। ধাতু আমি কোনগুলোকে বললাম বলতো? যেগুলো হচ্ছে ক্রিয়াপদকে বোঝানো হয়। যেমন গম ধাতু, গম ধাতু বলতে যাওয়া, ঠিক আছে। পট ধাতু, পট ধাতু মানে হচ্ছে পোড়া। ইস ধাতু, ইস ধাতু মানে হচ্ছে ইচ্ছা করা, ঠিক আছে। হজ ধাতু, হজ ধাতু মানে হচ্ছে হাসা। খাদ ধাতু, খাদ ধাতু মানে হচ্ছে খাওয়া। এবারে শব্দের মধ্যে কি হতে পারে? যেমন শব্দ, নর শব্দ হতে পারে, মুনি শব্দ হতে পারে, সাধু শব্দ হতে পারে, মাতৃ শব্দ হতে পারে, পিতৃ শব্দ হতে পারে। এগুলো হচ্ছে কি? শব্দ। তাহলে প্রত্যয় কার কার সাথে যুক্ত হতে পারে বলো তো? ধাতুর সাথেও যুক্ত হতে পারে, আবার শব্দের সাথেও যুক্ত হতে পারে। সেই জন্য বলা হচ্ছে ধাতু বা শব্দের সাথে কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যখন মিলিত হয়ে নতুন একটি ধাতু বা নতুন একটি শব্দ আমরা পাবো, সেটাকে আমরা কি বলবো? প্রত্যয় বলবো। বোঝা গেছে? এবারে দেখো, যেমন দিয়ে বলা আছে ক্রি, ক্রি যোগ তব্য। ক্রি একটি ধাতুর নাম। ক্রি একটি কিসের নাম? ধাতুর নাম। এই ধাতুর সাথে কোন প্রত্যয় যুক্ত হয়েছে? তব্য। তব্য একটি কিসের নাম বলতো? প্রত্যয়ের নাম। তব্য একটি কিসের নাম? প্রত্যয়ের নাম। আমি এখানে বুঝতে তোমাদের ভুল হয়েছে। দেখো, এটাকে তোমরা শব্দ বলতে চাইলে, তাই না? আমি বুঝতে পারছি, কিন্তু তোমরা এটাকে শব্দ বলতে চাইলে না। এখানে বলা আছে ধাতু, মানে এইখানে যেমন ধাতু আছে, এইখানে শব্দও হতে পারে। এখানে কি হতে পারে? শব্দ। আর এই দিকে কি হবে? এটা হচ্ছে তব্য, এটা হচ্ছে প্রত্যয়ের নাম। কিসের নাম? প্রত্যয়ের নাম। তাহলে এখানে দেওয়া আছে, দেখো ভালো করে দেওয়া আছে, এখানে ক্রি ধাতুর সাথে তব্য প্রত্যয় যুক্ত হয়ে কর্তব্য পদটি পাওয়া যায়। তাহলে ক্রি ধাতুর সাথে তব্য পদটি যুক্ত হয়ে কি পাওয়া যায়? কর্তব্য। এই কর্তব্য হচ্ছে প্রত্যয়ান্ত শব্দ। কর্তব্য কি বলতো? প্রত্যয়ান্ত শব্দ। কিভাবে প্রত্যয়ান্ত শব্দ হলো? সংজ্ঞায় কি দেওয়া আছে? ধাতুও হতে পারে, আবার শব্দও হতে পারে। তাহলে এখানে ধাতুর সাথে কি যুক্ত হয়েছে? তব্য, একটি প্রত্যয় যুক্ত হয়েছে। এটা একটা বর্ণ সমষ্টি হয় কিনা? তাই না? তাহলে দেখো এই দুটা, এখানে ক্রি ধাতুর সাথে তব্য প্রত্যয় যুক্ত হয়ে আমরা নতুন একটা কি পাইলাম? পদ পাইলাম, ঠিক আছে। যেই পদের নাম হচ্ছে কর্তব্য। বোঝা গেছে? পাক্কা? না বুঝে হ্যাঁ বলবে না, আগে বলে দিচ্ছি, বুঝলেই তবে হ্যাঁ বলবে। তাহলে ঠিক আছে, এখানে বলা গেল এই এতটুকুর মাধ্যমে আমরা জানতে পারলাম যে প্রত্যয় কি, ঠিক আছে। প্রত্যয় আবারও বলে দিচ্ছি, ঠিক আছে। ধাতু বা শব্দের সাথে কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি মিলিত হয়ে যখন নতুন একটি ধাতু বা শব্দ আমরা পাবো, তখন তাকে কি বলবো? প্রত্যয় বলবো। যেমন ক্রি, ক্রি একটি ধাতুর নাম। এই ক্রি ধাতুর সাথে তব্য প্রত্যয় যুক্ত হয়ে আমরা কর্তব্য প্রত্যয়ান্ত পদটি পাই, তাই না? তাহলে এবারে দেখো, এবারে কি দেওয়া আছে? প্রত্যয়ের হচ্ছে প্রকারভেদ। এবারে দেখো তোমরা, প্রত্যয়ের প্রকারভেদ মানে প্রত্যয়কে কয় ভাগে ভাগ করা হয়? কি দেওয়া আছে? সংস্কৃত ব্যাকরণে প্রত্যয়গুলিকে মূলত 5 ভাগে ভাগ করা হয়। কি বলা আছে? সংস্কৃত ব্যাকরণে প্রত্যয়গুলিকে মূলত 5 ভাগে ভাগ করা হয়। যেমন হচ্ছে দেখো বিভক্তি প্রত্যয়। কি প্রত্যয়? বিভক্তি প্রত্যয়। এখানে মনে রাখতে হবে, আমি বলে দিচ্ছি, এগুলো যদি তোমাদের ভালো করে বোঝানো হয় আরো অনেক পার্ট হবে ভিডিওর, অনেক পার্ট তোমাদের শিখতে হবে। এবারে কেউ যদি প্রশ্ন করে যে স্যার বিভক্তি প্রত্যয় কি, ওটার জন্য এক্সট্রা একটা ভিডিও করতে হবে, তবেই বোঝানো সম্ভব। তাও বলে দিচ্ছি, বিভক্তি প্রত্যয় বলতে যেমন নর শব্দের সাথে সুযুক্ত হয়ে নরহ পাই, নর বিসর্গ, ঠিক আছে। তারপরে হচ্ছে যেমন হচ্ছে গম ধাতুর সাথে টি যুক্ত করে আমরা গচ্ছতি পদটি পাই, এগুলোকে বলা হয় বিভক্তি প্রত্যয়। কি প্রত্যয় বলা হয়? বিভক্তি প্রত্যয়। তো যাই হোক, আমরা আর এর থেকে বেশি আলোচনায় যাচ্ছি না, ঠিক আছে। তোমরা মনে রাখো শুধু যে সংস্কৃত ব্যাকরণে প্রত্যয়গুলিকে মূলত 5 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 5 ভাগে। 1 নম্বর হচ্ছে বিভক্তি প্রত্যয়, 2 নম্বর হচ্ছে কি বলতো? প্রীত প্রত্যয়, 3 নম্বর হচ্ছে তদ্ধিত প্রত্যয়, ঠিক আছে। কি প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। তারপরে হচ্ছে 4 নম্বর হচ্ছে স্ত্রী প্রত্যয়, 5 নম্বর হচ্ছে ধাত্ব ভয়াবহ প্রত্যয়,
কি ধাত্ব বয়ব প্রত্যয়। তাহলে সংস্কৃত ব্যাকরণে কয় প্রকার প্রত্যয় আছে? বা এখানে বলা হয়েছে প্রত্যয়গুলিকে মূলত কয় ভাগে ভাগ করা হয়? 5 ভাগে ভাগ করা হয়। প্রত্যয়গুলিকে 5 ভাগে ভাগ করা হয়। তারপরে দেখো এবারে কি দেওয়া আছে, এবারে আমরা এখানে একটা ম্যাজিক করব। কি করব বলো তো? ম্যাজিক। কি করব? ম্যাজিক। জাদু বুঝো? মন্ত্রবিদ্যা জানো? আমি এখানে মন্ত্র বলে ফু দিব, এখানে দেখবো তোমরা শিখে যাবে আপনা আপনি। বিশ্বাস হচ্ছে না? না ভাবছো যে দাদা বা স্যার আপনি কি বলছেন, এগুলো তো ভিডিওর মানে অনেক মানুষ দেখবে। আপনি বন্ধ করুন, আপনি মন্ত্রও জানেন? হ্যাঁ হ্যাঁ আমি মন্ত্র জানি। দেখো এখানে কি লেখা আছে? কি লেখা আছে? উচ্চই বদন্তু। এটা কি লেখা আছে? কয় ত ন, শুধু ত। কি? শুধু ত। এটা উচ্চারণ করবে ত। কি উচ্চারণ করবে? ত। কিন্তু লেখার সময় কয় ত লিখতে হবে। লেখার সময় কি লিখতে হবে? কয় ত। মনে রাখতে হবে কি? ত। ঠিক আছে? কি বললাম বলো তো? এটা বাড়িতে কখনোই পড়বে না কয়েত কয়েত কয়েত, উচ্চারণ করতে হবে ত। তাহলে এই প্রত্যয়ের নাম, প্রথম যে প্রত্যয়টি আমরা করছি এই প্রত্যয়ের নাম হচ্ছে ত প্রত্যয়। কি প্রত্যয়? ত প্রত্যয়। মনে রাখবে কি প্রত্যয় বলো তো? ত প্রত্যয়। এখানে এ কারণে আমি জাদু বললাম, এ কারণে আমি তোমাদের বললাম যে মন্ত্র দিয়ে ফু করে দিব বোর্ডে, ডিজিটাল বোর্ডে ফু করে দিব, দুটো প্রত্যয় আপনা আপনি শিখে যাবে। ত প্রত্যয়ের সাথে আমরা শিখবো তবতু প্রত্যয়। এটা মনে রাখবে। তাহলে দুটো প্রত্যয় কিন্তু এখানে হয়ে যাচ্ছে। কি প্রত্যয় হচ্ছে? একদিকে ত প্রত্যয়, অন্যদিকে তবতু প্রত্যয়। কি প্রত্যয়? তবতু প্রত্যয়। এটাকে আবার কবতু উচ্চারণ করবে না, কয়েত বতয়ের কবতু। ঠিক আছে? কি উচ্চারণ করবে? তবতু প্রত্যয়। এবারে দেখো তোমাদের মনে রাখতে হবে ত প্রত্যয়ের শেষে ত থাকে। ব্যাস হয়ে গেল, শেখা হয়ে গেছে। ত প্রত্যয়ের শেষে ত থাকে, হয়ে গেছে। তোমাদের অনেকেরই মনে কিন্তু প্রশ্ন আছে যে আজকের ক্লাসটা কেমন কেমন লাগছে, তাই না? হ্যাঁ, ত প্রত্যয়ের ত থাকে, শেখা হয়ে গেল, এত সহজ। আরে বাবা দেখো দেখো, শুধু মনে রাখবে ত প্রত্যয়ের কি থাকে? ত থাকে, শেষে কি থাকে? ত। ঠিক আছে? যেমন ক্রি, এই যে ক্রি একটা ধাতুর নাম। ক্রি একটা কিসের নাম? তার সাথে কি যুক্ত হয়েছে? ত। ত যুক্ত হয়ে কি হয়েছে? কৃত। শেষে ত আছে। ও স্যার এটা আমি বুঝতে পেরেছি, কিন্তু পরের গুলো একটু বুঝিয়ে দিন তো। হ্যাঁ, কূপ আছে? কূপ আছে? ভালো করে বোঝার চেষ্টা করো তোমরাও। হ্যাঁ, কূপ আছে। ত। এবারে কি আসলো? কুপিত। এবারে প্রশ্ন আছে কোনো কিছু? হ্যাঁ, কেন রশ্মিটা এমনি দিলে হবে না? আমি যদি বলি ওটা এমনি এমনি আসছে? সবকিছু আসার কারণ খুঁজবে না। দেখো এবারে ভালো করে দেখো, এই ক্রি ধাতু থাকলে ত প্রত্যয়ের সাথে যুক্ত হলে শেষে ত প্রত্যয়ের শেষে কি শোনা যায়? ত শোনা যায়। ক্রি ধাতুর সাথে ত যুক্ত হয়ে হয়েছে কৃত। কি হয়েছে? কৃত। কূপ ধাতুর সাথে ত প্রত্যয় যুক্ত হয়ে কি হলো? কুপিত। কিন্তু প্রশ্ন হচ্ছে ও স্যার এখানে পয় রুশিটা কিভাবে আসলো? আমি তো জানি যে কি হবে, আমি জানি কয় রুশু প ত। ঠিক আছে, আমি তো এটা জানি, তাই না? কুপত। কিন্তু কুপত বলে কোনো শব্দ নেই। কুপত বলে কি নেই? কোনো শব্দ নেই। এই কূপ ধাতু যখন আসবে তখন তার সামনে একটা কি লিখতে হবে বলো তো? কুপি লিখতে হবে। কি লিখতে হবে? কুপি। কূপ ধাতু থাকলে কি লিখতে হবে? কুপি। মনে রাখবে, মনে রাখবে কি বললাম? কূপ ধাতু থাকলে কি লিখতে হবে? কূপ ধাতু মানে তোমাদের কুপি মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? কুপি। তাহলে কুপি লেখার পরে যদি আমি ত প্রত্যয়ে তরা জুড়ে দেই তাহলে কি হয়ে যাচ্ছে? এবার হচ্ছে মিলছে? পাক্কা? পাক্কা? এবারে যদি প্রশ্ন আমি তোমাদের করি, তাহলে গম ধাতু আমরা পড়েছি, তাহলে গচ্ছতি কেন লিখি? গম ধাতু, তাহলে গমতি হওয়ার দরকার, কিন্তু গচ্ছতি কেন লিখি? কারণ লেখার সময় তার রূপটা কি লিখতে হবে? চয় ছয়ে লিখতে হবে। কিন্তু মূল ধাতুতে কি দেওয়া আছে? গম দেওয়া আছে।
কিন্তু মনে রাখতে হবে গম ধাতু প্রয়োগ হলে চয় ছ নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? চয় ছ নিয়ে আসতে হবে। যেমন কূপ, কুপি, ঠিক আছে। এবারে পট ধাতু যদি এখানে থাকে, এখানে আছে মনে হয় পট ধাতু, আছে কি? কই গেল? এই দেখো। আচ্ছা, তারপরে একই রকম ক্রি ধাতু। ক্রি ধাতুর সাথে কি আসে বলো তো? ত প্রত্যয় কৃত। ক্রি ধাতুর সাথে ত প্রত্যয় যুক্ত হয়ে কি আসে? ত। সবগুলোতে ত আছে, দেখো সবগুলোতে ত আছে। হ্যাঁ, তারপরে দেখো খাদ ধাতু। এই যে খাদ, ও স্যার এটাও তো আমি বুঝতে পারছি না। খাদ, খাদও তো হবে, কিন্তু কি হচ্ছে? খাদিত। এই যে খাদ ধাতু লেখার সময় কি লিখতে হবে? খাদি। খাদ ধাতু তো এগুলো মনে রাখতে হবে কিছু কিছু, যে খাদ ধাতু মানে হচ্ছে খাদি, তারপরে কূপ ধাতু মানে হচ্ছে কুপি, পট ধাতু মানে হচ্ছে পঠি, ঠিক আছে। এমন করে তোমাদের মনে রাখতে হবে। তারপরে প্রত্যয় তোমাদের কি করতে হবে? যুক্ত করতে হবে। হয়ে গেল। একই রকম বোঝা, আচ্ছা বোঝা যাচ্ছে না? একই রকম করে দেখো, ক্রি যোগ ত কৃত, কূপ যোগ ত কুপিত, তারপর আবার ক্রি যোগ ত কৃত, খাদ যোগ ত খাদিত, চিন্ত যোগ ত চিন্তিত, তেজ যোগ ত কি হচ্ছে? ত্যাক্ত, পট যোগ ত পঠিত, ভূত যোগ ত ভুক্ত, তারপরে রুদ যোগ ত রুদিত। এই যে রুদ ধাতুর সাথে কি আছে? এই যে কি আছে? ঋষিকার আসে, তাহলে রুদ ধাতু মানে রুদি লিখতে হবে। তারপরে শেষে কি দিতে হবে? ত দিতে হবে, ঠিক আছে। তারপরে স্তা, ঠিক আছে। স্তা ধাতু হচ্ছে স্থিত। স্তা ধাতু হবে কি? স্থিত, ঠিক আছে। এগুলো মনে রাখতে হবে। স্তা ধাতু মানে স্থিত আসবে। তাহলে স্তা ধাতু যদি আমি তোমাদের ধাতু রূপে নিয়ে যাই, তোমরা সপ্তম অষ্টমে যে ক্লাসগুলো পাই, মানে লকডাউন ছিল না, সেজন্য একটু অসুবিধা হচ্ছে। ওই অন্তপক্ষ এগুলো যদি পড়তে, তি তসন্তি শীতস্ত মি বসমস, বা কতগুলো ধাতু রূপ, যেমন হচ্ছে স্তা ধাতু। স্তা ধাতুর রূপ কিন্তু তিষ্টতি আসে, তখন লেখার সময় স্তা আসবে, কিন্তু তোমাকে প্রয়োগ করার সময় তিষ্টতি লিখতে হবে। এগুলো কিছু কিছু মনে রাখতে হবে তোমাদের, ঠিক আছে। কিছুগুলো ওই নিয়মগুলো, এখানে এক্সট্রা কোনো নিয়ম নেই কিন্তু, যে আমি তোমাদের শর্টকাট পড়াচ্ছি এমন নয়, আগে বলে দিচ্ছি এমন নয়, কিন্তু এগুলো তোমাদের মনে রাখারই বিষয়। যে পট ধাতু পঠি মনে রাখতে হবে, খাদ ধাতু খাদি, ঠিক আছে। ওই যে গম ধাতু যেমন গচ্ছ লিখি, আমিও তো ছোটবেলায় পড়েছি, আমিও ওই প্রশ্নের করেছিলাম যে গম, ও স্যার গম লেখা আছে কিন্তু লেখার সময় গচ্ছ আসছে কোথায়? চয় ছটা কোথা থেকে পাচ্ছি আমরা? ওই যে তখন ওটা ওই কি যেন বলে, গম ধাতুটাকে লেখার সময় তোমাকে গচ্ছই লিখতে হবে, তারপরে বাকি তোমাকে যোগ করতে হবে নিয়ম অনুসারে, ঠিক আছে। বোঝা গেছে? এবারে বললাম না একটু আগে, জাদু দেখবো। কি দেখবো? এবারে দেখাবো, পাক্কা? এদিকে আমাদের ত প্রত্যয় হলো না, এদিকে কি লিখেছি? তবতু, পাক্কা? তবতু দেখতে পাচ্ছ? বোর্ডে আছে। এই যে কৃত আছে, ঠিক আছে, এই যে কৃত আছে, ক্রি ধাতুর সাথে, ক্রি ধাতুর সাথে যদি তবতু প্রত্যয় থাকে, কি প্রত্যয় থাকে? তবতু। এটা কিন্তু আমি পিপিটি বানাইনি, কিন্তু এখানে করাবো বলে কিন্তু এমন করে দিয়েছি, ক্রি যোগ তবতু। এখানে ত প্রত্যয় হয়ে কি হয়েছে? কৃত। কৃতর সাথে বত জুড়ে দাও, তবতু প্রত্যয় হয়ে যাবে। কৃত, কৃত আছে না? কৃত কোন শব্দ আমরা কোন প্রত্যয় থেকে পাইলাম বলো তো? ত প্রত্যয় থেকে। কিন্তু ক্রি ধাতুর সাথে যদি তবতু থাকে, তাহলে কি হয়ে যাচ্ছে? কৃতবৎ হয়ে যাচ্ছে, কৃতবৎ। তাহলে কূপ ধাতুতে কি হবে? আরে বাবা, ত প্রত্যয়ের সাথে যে উত্তরটা বের হয়েছে তার সাথে বৎ জুড়ে দাও, হয়ে গেল। তাহলে কি হচ্ছে? কুপিতবৎ। যদি ইসে আসে ক্রি যুক্ত, তাহলে কৃতবৎ। খাদ যুক্ত, এগুলোতে যদি বৎ জুড়ে দেওয়া যায়, তাহলে এগুলো কি হয়ে যাচ্ছে? তবতু প্রত্যয় হয়ে যাচ্ছে। বোঝা গেল কিভাবে আসলো? আমি বললাম, দাঁড়াও একটু মুছে নেই আগে, বেশি ইস্যু হয়ে গেছে। আমি বললাম কি তোমাদের, ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে দুটি প্রত্যয় করাচ্ছি কিন্তু একসাথে, ঠিক আছে। কি কি প্রত্যয় হচ্ছে বলো তো? ত প্রত্যয় আর হচ্ছে তবতু প্রত্যয়। আমি বললাম ক্রি ধাতুর সাথে, ক্রি ধাতুর সাথে যদি ত প্রত্যয় করে আমরা কি পাই? কৃত পাই। আর তারপরে আমি কি বললাম, যে ক্রি ধাতুর সাথে যদি তবতু প্রত্যয় হয়, মানে ওই ত প্রত্যয় যুক্ত করে যেই উত্তরটা পাই, তার শেষে যদি আমরা বদ জুড়ে দেই, কি জুড়ে দেই? বদ, তাহলে সেটা কি হয়ে যায়? তবতু প্রত্যয় হয়ে যায়। তাহলে এখানে ক্রি, ক্রি যোগ ত কি আছে? কৃত আছে। তাহলে যদি আমি এখানে বদ জুড়ে দেই, তাহলে কি প্রত্যয় হয়ে গেল? তাহলে কি প্রত্যয় হয়ে গেল? তবতু প্রত্যয়। কূপ, এখানে কূপ যোগ ত আছে, এখানে যদি বদ জুড়ে দেই, কুপিত বদ, তাহলে কি হচ্ছে? কোন প্রত্যয় হচ্ছে বলো তো? আচ্ছা, বোঝা যায়নি? বুঝতে পারোনি? পাক্কা? এখানে কিন্তু আমি অন্য কিছু বোঝাচ্ছি না, দেখো ভালো করে। ত প্রত্যয়ের শেষে ত থাকে,
ত প্রত্যয়ের শেষে কি থাকে? ত থাকে। আর তবুতু প্রত্যয়ের শেষে কি থাকে? বদ থাকে। এই উত্তরটাকে নিয়ে যদি আমি লিখি তাহলে বদ লিখবো, আর এই উত্তরটাকে বাদ দিয়ে যদি আমি এক্সট্রা ভাবে করি তাহলে হচ্ছে তবত, তব খন্তর তবত। বোঝা গেল? দুভাবেই বললাম। এই ত প্রত্যয় করে যেই উত্তর বের হবে তার শেষে যদি আমি বদ জুড়ে দিই তাহলে তবতু প্রত্যয় হয়ে যাচ্ছে। আবারও বলছি, ক্রি ধাতুর সাথে তবতু, ক্রি ধাতুর সাথে তবতু সমান সমান কি হয়ে যাচ্ছে বলতো? কৃতবৎ। কি হচ্ছে? কৃতবৎ। তাহলে তবতু প্রত্যয়ের শেষে তবৎ থাকে। কি থাকে? তবৎ থাকে। একই রকম করে। আর তোমরা যদি বুঝতে চাও যে ত প্রত্যয়ের সাথে বুঝতে চাও তাহলে ত প্রত্যয় করে যেই উত্তরটি আসবে তার শেষে যদি আমি বদ জুড়ে দেই তাহলে সেটা কি হয়ে যাবে বলতো? তবতু প্রত্যয় হয়ে যাবে। ব্যাস, হয়ে গেল। বোঝা গেছে? বুঝতে না পারলেও আমি আর বুঝাবো না। তাহলে প্রিয় ভাই বোনেরা, দেখো তোমাদেরকেও, যারা আমাকে এই ভিডিওটির মাধ্যমে দেখছো তোমাদেরকেও আমি বলছি যে এখন আমি করাইলাম হচ্ছে ত প্রত্যয়। আর এই ত প্রত্যয়ের শেষে সবসময় ত থাকে। কি বললাম? এই ত প্রত্যয় সবসময় ত থাকে। আর মনে রাখতে হবে কিছু কিছু ধাতুর ক্ষেত্রে, যেমন এই যে এটা বলি, এই যে কূপ ধাতু যেমন আছে, এই কূপ ধাতুকে লেখার সময় কিন্তু কুপি লিখতে হবে, তারপরে ত যুক্ত করতে হবে, তাহলে হয়ে গেল কুপিত। যেমন খাদ ধাতুর সাথে যদি ত প্রত্যয় হয় তাহলে খাদি লিখতে হবে আগে। খাদ ধাতু প্রয়োগ করার জন্যই খাদি লিখতে হবে, তারপরে ত প্রত্যয় থেকে ত জুড়ে দিলে কি হচ্ছে? খাদিত। বা পট ধাতু যদি থাকে, পট ধাতু তোমাদের লেখার সময় পঠি লিখতে হবে, তারপরে ত প্রত্যয় থেকে যদি ত জুড়ে দাও তাহলে কি হচ্ছে? পঠিত। তো একই রকম করে আমি বললাম এখানেই তবতু প্রত্যয় করা যায়। কি প্রত্যয়ের কথা বললাম বলো তো? তবতু প্রত্যয়। আর এই তবতু প্রত্যয় কি হয়? তবতু প্রত্যয়ের শেষে তবত থাকে। কি থাকে? তবত। আর এছাড়াও যদি তোমরা মনে রাখতে চাও যে ত প্রত্যয়ের সাথে যেই উত্তরটা আমরা পাবো সেই উত্তরটার সাথে যদি আমি বদ জুড়ে দেই তাহলে সেটা হয়ে যায় তবতু প্রত্যয়। যেমন আমি বলে দিচ্ছি, এই যে এখানে যা আছে ক্রি যোগ ত কৃত হয়েছে, এখানে যদি ক্রি যোগ তবতু থাকতো তাহলে কৃতবদ হতো। এখানে কূপ যোগ ত হয়েছে কুপিত, এখানে যদি কূপ যোগ তবতু থাকতো তাহলে কুপিতবদ হতো। একই রকম করে ক্রি যোগ তবতু কৃতবদ, একই রকম করে খাদ যোগ তবতু খাদিতবদ, একই রকম করে চিন্ত যোগ তবতু চিন্তিতবদ। তো বোঝা গেছে? আশা করছি বুঝতে পারছো। তো এবার দেখো অন্য কি নিয়ম আছে, অন্য কি প্রত্যয় আছে দেখো। এবারে এখানে বানান ভুল আছে, ঠিক আছে? এই প্রত্যয় হচ্ছে বানান ভুল আছে। এখানে ব হবে নিচে, সবগুলোতে ব হবে। কি হবে এখানে বলো তো? ব। প্রিয় ভাই বোনেরা, তোমাদেরকেও বলে দিচ্ছি, এই যে এই শাড়িটা যে আছে এখানে প্রত্যেকটার নিচে ব হবে। কি হবে বলো তো? ব। ঠিক আছে? এবারে কি উচ্চারণ করবা? তা। কি উচ্চারণ হবে বলো তো? তা। কি উচ্চারণ? তা। তাহলে আমরা এতক্ষণ কি কি প্রত্যয় শিখলাম বলো তো? ত প্রত্যয় আর তবতু প্রত্যয়। এবারে আমরা তা প্রত্যয় শিখবো। কি প্রত্যয়? তা প্রত্যয়। এবারে দেখো, এবারে তোমাদের মনে রাখতে হবে তা প্রত্যয় থেকে আমরা শুধু তা পাবো, তয় বয় আকার পাবো শেষে। কি পাবো বলো তো? তা। আচ্ছা, বোঝা যাচ্ছে লেখাটা? এইদিকে তা পাবো, তা প্রত্যয় কি পাবো? তা পাবো। ঠিক আছে? দেখা যাচ্ছে? তাহলে দেখো একই রকম করে দেখো তো, কূপ দেখতে পাচ্ছ? এর আগেও কূপ করলাম না? কূপকে লেখার সময় কি লিখতে হয়? এখানে কুপি আছে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তাও বোঝা যাচ্ছে না? বুঝতে পারছো না? আচ্ছা, বুঝতে পারলে সবাই মিলে একবার বলো তো, উচ্চই বদন্ত হরি ওম। বাহ, এখন মনে হচ্ছে তোমরা বুঝতে পারছো। মাঝে মাঝে কেন যেন আমি আপনি কি বলবো ওটাকে, মনোযোগ পাই না। তোমাদের দেখতে দেখতে কোন সময় যে মনোযোগ হারিয়ে যায়, মনে হচ্ছে তোমরা বুঝতে পারছো বা কখনো মনে হচ্ছে বুঝতে পারছো না, এমন মনে হয়। ঠিক আছে? এই হরিওমটা শোনার পরে মাঝে মাঝে মনে হচ্ছে বুঝতে পারছো। হ্যাঁ, আরেকটা কথা এখানে বলে নিই মাঝখানে। আমি আমার একটা ভিডিওতে দেখলাম একটা কমেন্ট আসছে, ও স্যার আমি মুসলিম আমি হরিওম লিখতে পারবো? আমার কমেন্টটা থেকে হাসি পাইছিল। এটা কোনো ধর্মীয় শব্দ নয়। প্রিয় ভাই বোনেরা যারা আমাকে দেখছো তোমাদেরকে বলছি, এটা কোনো ধর্মীয় শব্দ নয়। এই হরিওম মানে হাই হ্যালো, এটাকে আমি সব সময় ব্যবহার করি আর ভাই বোনদেরও ব্যবহার করাই, যাতে মাঝে মাঝে মনে হয় যে কোনো কিছু যদি বলে, আচ্ছা তোমরাই বলো তো, যদি তোমরা সংস্কৃত বিষয় বলছো, কেউ যদি কোনো সময় বলো যে সংস্কৃত একটা শব্দ বলো তো, তখন কি বলবা?
হরিওম, আমি হরিওম জানি। আরেকটা কি জানি বলো তো? পুনঃমিলন, তাই না? তো এটা কোনো ধর্মীয় শব্দ নয়, এটা জাতি কোনো ব্যাপার না, এটা যে কেউ বলতে পারে হরিওম। আমরা মোবাইল রিসিভ করে হ্যালো বলি, হ্যালোটা কেন বলি? হ্যালো তো ইংরেজি শব্দ, তাই না? তাহলে আমরা হরিওম কেন বলতে পারবো না? অনেক সময় বলে হাই হাই, তাহলে হরিওম হয়ে গেল হরিওম, সেই জন্য আমি হরিওম বলতে বলি। তো ঠিক আছে, এবারে আমরা সরাসরি আমাদের বিষয়ে চলে আসি, আলোচ্য বিষয়ে চলে আসি। এবারে দেখো কূপ, কূপ লেখার সময় কুপি আসে, আর এই তা প্রত্যয় থেকে কি পাই আমরা? এই দেখো কূপ, কূপ ধাতুর সাথে কুপি আসে, কুপি আসে, ঠিক আছে। আর এখানে কি প্রত্যয় এবারে শিখছি আমরা? তা প্রত্যয়। কি প্রত্যয়? তা। এই তা প্রত্যয়ে তা থাকে, তাহলে এখানে যদি তয় বয় আকার জুড়ে দিই তাহলে কি হচ্ছে বলো তো? কুপিত্বা। উচ্চারণ ভুল করবে না, উচ্চই বাদান্ত সার্বে কুপিত্বা, কুপিত্বাই উচ্চারণ করবা, কুপিত্বাই উচ্চারণ করবা। যেমন পট যোগ তা, এখানে কিন্তু ব হবে, পট যোগ তা। আচ্ছা পট ধাতুকে লেখার সময় কি বললাম বলো তো একটু আগে? পঠি, তাই না? পঠি লিখতে হবে। আচ্ছা পট ধাতুর সাথে যদি ত প্রত্যয় যুক্ত করি, এটা তা প্রত্যয়, আমি এর আগের প্রত্যয়ের কথা বলছি, ত প্রত্যয় যদি যুক্ত করি পঠিত। আচ্ছা পট ধাতুর সাথে যদি আমি তবতু প্রত্যয় প্রয়োগ করি পঠিতবৎ। আর তাহলে পট ধাতুর সাথে তা প্রত্যয় যুক্ত করলে আবার বলছে পঠিতা। উচ্চই বাদান্তু পঠিত্বা, ইয়েস পঠিত্বা। কি উচ্চারণ হবে? পঠিত্বা। তাহলে একেবারে সহজ, আমাদের তা প্রত্যয় থেকে আমরা তা পাই। তা বানানটা কেমন হয়? তয় বয় আকার। আর এখানে তোয়া উচ্চারণ এই কারণেই করতে হবে, এটা ভুল আছে, আকার হবে। তোয়া উচ্চারণ এই কারণেই উচ্চারণ করতে হবে, কারণ ত প্রত্যয়ান্ত হয়ে, ত প্রত্যয়ান্ত শব্দ, সেই জন্য তোয়া উচ্চারণ করতে হয়। কি উচ্চারণ? তোয়া। যেমন গত্তোয়া, পঠিত্তোয়া, খাদিত্তোয়া, মত্তোয়া, ঠিক আছে, নিত্যোয়া, ত্যাক্তোয়া, এরকম করে, ঠিক আছে। একই রকম করে দেখো খাদ যোগ তা কি আছে? খাদিত্তোয়া। কি আছে? খাদিত্তোয়া। আচ্ছা বোঝা গেছে সব জায়গায় তা আছে, দেখো সব জায়গায় কি আছে? তা আছে। এই যে ত্যাজ যোগ তা, ত্যাক্তোয়া, তেজ যোগ তা, ত্যাক্তোয়া, গম যোগ তা, গত্তোয়া, ক্রি যোগ তা, কৃত্তোয়া, নি যোগ তা, নিত্যোয়া, পা যোগ তা, পাত্তোয়া আছে। বলতে বলতে আবার ভুলে যাচ্ছ। এই পি, ঠিক আছে, পি একটা ধাতুর নাম, ঠিক আছে। এই যে দেখো কই গেল, এই যে পা, পা যে আছে, পা একটা ধাতুর নাম, ঠিক আছে। এটাকে লেখার সময় পি কি করতে হয়? পি, ঠিক আছে। পয়সিকারে পি, দীর্ঘিকার আছে, সরি, পয় দীর্ঘিকারে পি, তারপরে তোয়া, তাহলে কি হচ্ছে? পিত্তোয়া, ঠিক আছে। তারপরে দেখো শ্রু যোক্তা, শ্রুত্তোয়া, হর্ষ যোক্তা, হসিত্তোয়া, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের তা প্রত্যয়। আশা করছি বুঝতে পারছো সবাই, ঠিক আছে। আশা করছি বুঝতে পারছো সবাই। এগুলোর আবার প্রয়োগ আছে, যেমন ট্রান্সলেশনের সময় এগুলোর প্রয়োজন আছে, ঠিক আছে। এগুলো অনেক কিছু। এবারে কি আছে? ল্যাপ প্রত্যয়। কি আছে? ল্যাপ। ল্যাপ প্রত্যয়টা কি? ও স্যার, এবারে আবার ল্যাপ প্রত্যয়। কি প্রত্যয় বলো তো? ল্যাপ প্রত্যয়। ল্যাপ, ল্যাপ প্রত্যয় শুধু জফলা থাকে। কি থাকে? জফলা বুঝো কি? উপর থেকে কেকেট বেকেট, জফলা, ঠিক আছে। এটাকে কি বলে? জফলা। কিন্তু কোন কোন সময় তোমাদের মনে রাখতে হবে, কোন কোন শব্দে তোমাদের মনে রাখতে হবে অন্তঃস্থয় হয়। কি হয়? অন্তঃস্থয়। কি হয় বলো তো? অন্তঃস্থয়। তাহলে ল্যাপ প্রত্যয়ে কোথাও কোথাও ল্যাপ প্রত্যয়ে জফলা হবে, আবার কোথাও কোথাও কোনো শব্দে তোমাদের মনে রাখতে হবে যেগুলোতে কি হয়? অন্তঃস্থয় হয়, ঠিক আছে। কিন্তু প্রায় ক্ষেত্রে কি হয়? জফলা হয়। এটা আরো সহজ, এটা বা ল্যাপ প্রত্যয় আরো সহজ। কিভাবে সহজ দেখো, কি দেওয়া আছে? প্র দেওয়া আছে, দেখতে পাচ্ছ? প্র দেওয়া আছে, ছোট্ট করে ড্যাশ আছে, নম আছে, ন ময় হাসান আছে, তারপরে কি আছে? ল্যাব আছে, তাই না? এই তিনটাকে একসাথে লিখলো, একসাথে লেখো, প্র, ন আর ম। আর ল্যাব প্রত্যয়ের ল উঠে যায় আর প উঠে যায়, থাকে জফলা। তাহলে এখানে জুড়ে দিলাম, প্রণম্য, হয়ে গেল, হয়ে গেল। একই রকম দেখো, প্র 20 যোগ ল্যাব, একসাথে লেখো প্র 20, শেষে কি জুড়ে দিব? জফলা। আচ্ছা আমি জফলাটা কোথা থেকে পাচ্ছি?
ল্যাব প্রত্যয় থেকে পাচ্ছি। কোথা থেকে পাচ্ছি? ল্যাব প্রত্যয় থেকে পাচ্ছি। ঠিক আছে, একই রকম করে, ঠিক আছে, দেখো একই রকম করে দেওয়া আছে, একেবারে সহজ। এখানে এবারে উপ, এই যে উপ, তারপরে হচ্ছে গম, এই শব্দটাকে আমি একসাথে লিখলাম উপ গম। আর হচ্ছে ল্যাব প্রত্যয় থেকে আমি, যেহেতু ল্যাব প্রত্যয়ের নিয়মে বলা হচ্ছে যে ল্যাব প্রত্যয়ের ল আর হচ্ছে প ঈদ হয়, ঈদ হয় মানে উঠে যায়, উঠে যায় মানে লোপ পায়। ঠিক আছে, তার মানে থাকবে কি? জফলা। তাহলে এখানে আমি জফলা জুড়ে দিলাম, হয়ে গেল উপগম্য। কি হয়ে গেল বলো তো? উপগম্য। ঠিক আছে, একই রকম করে দেখো পরের গুলো লক্ষ্য করো, সবগুলোতে দেওয়া আছে একই রকম করে। আরেকটা কথা এখানে, এখানে তোমাদের মনে রাখতে হবে, এবারে যে বললাম কি বললাম বলো তো? জফলা হয় আর কি হয়? অন্তস্থয় হয়। একটু আগে বললাম না, ল্যাব প্রত্যয়ের কোথাও কোথাও আমরা জফলা লিখবো, আবার কোথাও কোথাও অন্তস্থয় লিখবো। এটা হচ্ছে মনে রাখার বিষয়। এই এই শব্দের সাথে বা এই ধাতুর সাথে কি হবে? জফলা হবে। ঠিক আছে, এগুলো তোমাদের এরকম করে মনে রাখতে হবে। যেমন দেখো এখানে যোগ ল্যাব, এখানে কিন্তু জফলা হয়নি, কি হয়েছে বলো তো? অন্তস্থয় হয়েছে। এখানে মনে রাখতে হবে স্তা ধাতু থাকলে কি হবে? অন্তস্থয় হবে। এগুলো কিছু কিছু ক্ষেত্রে তোমাদের কি করতে হবে বলো তো? মনে রাখতে হবে। তারপরে একই রকম করে দেখো আ দা যোগ ল্যাব, কি হয়েছে? আদায়। এগুলো তোমাদের মনে রাখতে হবে। তারপর কি আছে? প্রতি যোগ জ্ঞা যোগ ল্যাব, প্রতিজ্ঞায়, এখানে অন্তস্থয় হয়েছে, যখন হয়েছে কি? তারপরে দেখো বি গা যোগ ল্যাব, বিজ্ঞায়, এক্ষেত্রে কি হয়েছে? তোমাদের অন্তস্থয় হয়েছে। সেই জন্য তোমাদের মনে রাখতে হবে কোনো কোনো শব্দে আমরা জফলা পাই, কোনো কোনো শব্দে আমরা অন্তস্থয় পাই। এগুলো একটু ফলো করতে হবে। এমনি বুঝতে পারছো সবাই? পাক্কা? কে হাসে? এবারে তিন প্রত্যয়। কি প্রত্যয় বলো তো? তিন প্রত্যয়। কি প্রত্যয়? তিন প্রত্যয়। তিন প্রত্যয়ে শুধু তি থাকে, যেমন ত প্রত্যয়ের ত, তিন প্রত্যয়ের তি। দেখো সব জায়গায় হয়ে গেছে বুঝা, দেখে নাও, কি আর বলবো, আমি কিছু জানি না, এবার বলে দিলাম। দেখো এখন দেখো তিন প্রত্যয়ের তি থাকে। হ্যাঁ, কোনটা? এটা ঠিকই তো আছে, এটা রি রূপে অ আসবে, রি রূপে আসবে, অ না আসবে। তোমার প্রশ্ন হচ্ছে 2 নম্বরটা, প্র আপ তিন, প্র আপ তিন, প্র তারপরে হচ্ছে ড্যাশ দিয়ে আপ আছে, এটা কি হয়ে যায় বলো তো? প্রাপ্ত হয়ে যায়, প্রাপ্ত হ। ঠিক আছে, প্রাপ্ত হতে কি কি আসবে? প্রাপ্তি আসবে। এই যে তি, তিটা হচ্ছে কোথা থেকে আসলো? ওই যে তিন প্রত্যয়ের তি। ঠিক আছে, তাহলে প্রাপ থেকে এই যে প্রাপ লিখলাম, যাও এটা থেকে কি লিখলাম? প্রাপ লিখলাম। হয়েছে? প্রাপ হয়েছে? বুঝে হ্যাঁ বলছো না? না বুঝে? হ্যাঁ, প্রাপ হয়েছে কি? পয়ের ফলে আকার, এই যে আ থেকে আ করে দিলাম, প লিখলাম, আর তিন প্রত্যয়ে যদি তি লিখি, তি জুড়ে দিলাম, কি হয়ে গেল? ঠিক আছে, আর রি থাকুক ওটা। হ্যাঁ, ওটা লেখার সময় এমন করে লিখতে হবে, ওটা লেখার সময় এমন করে লিখতে হবে। রি যোগ 3 আরতি। ঠিক আছে, এটা ব্যতিক্রমী একটু। রি যোগ 3 এটা কি করতে হবে? আরতি, এটা ব্যতিক্রমী। ঠিক আছে, এগুলো কোনো কোনো এসে তোমাদের মনে রাখতে হবে। তারপরে কম যোগ 3 কান্তি, কিন্তু সব জায়গায় একটা ফলো করো, দেখো সব জায়গায় তি আছে শেষে। কি আছে? তি আছে। যেমন ত প্রত্যয়ে ত শোনা যায়, ঠিক একই রকম করে কি তিন প্রত্যয়ে কি শোনা যায়? তি শোনা যায়। ক্রি যোগ দেখো, ক্রি যোগ তি কি দেওয়া আছে? এবার ক্রি যোগ ত যদি হতো, কৃত হতো, ওটা হচ্ছে ত প্রত্যয়, কিন্তু 3 এর সাথে কি হয়ে যাচ্ছে? তি, তাহলে কি হয়েছে? কৃতি। ঠিক আছে, তারপরে ক্ষম যোগ 3 কি হয়েছে বলতো? কি হচ্ছে? ক্ষতি। ঠিক আছে, এরকম করে কি আসে বলতো? যে তিন প্রত্যয়ের কি পাবো তোমরা? তিন প্রত্যয়ের তি পাওয়া যায়। তাহলে আজকে আমরা কয়টি প্রত্যয় শিখলাম? 5টি প্রত্যয়। কি কি প্রত্যয় শিখলাম বলতো? মনে রাখো ভালো করে, আমি আরেকবার বলে দিচ্ছি ভালো করে। প্রিয় ভাই বোনেরা, দেখো আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে কি শিখলাম? এই ভিডিওটির মাধ্যমে আজকে আমরা শিখলাম হচ্ছে প্রত্যয়। ঠিক আছে, প্রত্যয়ের ক্লাসটি শুরু করার আগে আমি বললাম যে প্রত্যয় কি কি বলেছিলাম সংজ্ঞায়? ধাতু, আমাকে বলতে দাও। ধাতু বা শব্দের
ধাতু বা শব্দের, ঠিক আছে, ধাতু বা শব্দের সাথে কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি মিলিত হয়ে যখন নতুন ধাতু বা শব্দ আমরা পাই তখন তাকে কি বলবো? প্রত্যয় বলবো। যেমন ক্রি যোগ তব্য, এখানে ক্রি একটি ধাতু, তব্য ক্রি প্রত্যয়, অতএব ক্রি ধাতুর সাথে তব্য প্রত্যয় যুক্ত হয়ে আমরা কর্তব্য প্রত্যয়ান্ত পদটি পাই। তবে প্রত্যয় কয় প্রকার বলতো? 5 প্রকার। কি কি বলো? প্রত্যয় 5 প্রকার। কি 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 ছিল? বিভক্তি প্রত্যয় ছিল, তারপরে কি প্রত্যয় ছিল? কৃত প্রত্যয়, তারপরে তদ্ধিত প্রত্যয়, তারপরে স্ত্রী প্রত্যয়, তারপরে হচ্ছে ধাত্তবয়ব প্রত্যয়, ঠিক আছে। কিন্তু আজকে আমরা শিখলাম ত প্রত্যয়। ত প্রত্যয়ের শেষে আমরা কি পাই? ত পাই। তারপরে তবতু প্রত্যয়, তবতু প্রত্যয়ের শেষে আমরা কি পাই বলতো? হ্যাঁ, ব পাই শুধু। শোনো, শৃণবন্তু সর্বে মৌনম তিষ্ঠন্তু অহম কিম বদামি এত শৃণবন্তু। আমি বললাম আজকে আমরা ত প্রত্যয় শিখলাম, ত প্রত্যয় থেকে জানতে পারলাম ত প্রত্যয়ের শেষে কি থাকে? ত থাকে, তাই না? তারপরে তবতু প্রত্যয়ের শেষে কি থাকে? বদ থাকে। যদি আমি ত প্রত্যয়ের উত্তরটাকে নেই বা উত্তরটাকে নিয়ে করি তাহলে বদ লিখবো, আর যদি এক্সট্রা ভাবে করি তাহলে তবদ লিখতে হয়। কি লিখতে হয়? তবদ, ঠিক আছে। যেমন হচ্ছে গম যোগ তবতু গতবৎ, ঠিক আছে, গম যোগ তবতু গতবৎ, এরকম করে তবত আসে, তবতু প্রত্যয় থেকে তবত আসে। তারপরে কি শিখলাম? তা প্রত্যয়। কি শিখলাম? তা প্রত্যয়ে তা থাকে। কি থাকে? তা। যেমন পট যোগ তা পঠিত্বয়া, খাদ যোগ তা খাদিত্বয়া, গম যোগ তা গমিত্বয়া ইত্যাদি, তাই না? তারপরে শিখলাম ল্যাপ প্রত্যয়। কি প্রত্যয় শিখলাম? ল্যাপ। ল্যাপ প্রত্যয় থেকে আমরা কি পাচ্ছি? ল্যাপ প্রত্যয়ের কোন কোন শব্দের জফলা থাকবে। কি থাকবে? জফলা। আবার কোথাও কোথাও কি হয়? অন্তস্তয় হয়। এটা একটু মনে রাখতে হবে। যেমন আ ড্যাশ গম যোগ ল্যাপ আগম্য, উপ ড্যাশ গম যোগ ল্যাপ উপগম্য, ঠিক আছে, এমন করে হয়। তারপরে আ ড্যাশ দা যোগ ল্যাপ আদায়, ঠিক আছে। তারপরে হচ্ছে প্রস্তা যোগ ল্যাপ প্রস্তায়, ঠিক আছে, এমন করে আমরা ল্যাপ প্রত্যয় পাই। আর শেষে পাইলাম হচ্ছে 3 প্রত্যয়। কি প্রত্যয় পাইলাম? 3 প্রত্যয়। 3 প্রত্যয়ের শেষে কি থাকে বলতো? তি থাকে। কি থাকে? তি। তো ঠিক আছে, আজকের ক্লাসটি এ পর্যন্তই। তো প্রিয় ভাই বোনেরা, তোমাদেরকেও বলছি আজকে হচ্ছে প্রত্যয়ের ভিডিও দিলাম, আর তোমরা একটু চর্চা করবে এই যে প্রত্যয়ের পাঠগুলি, বা এই যে ত প্রত্যয়, তবতু প্রত্যয়, ল্যাপ প্রত্যয়, তা প্রত্যয়, 3 প্রত্যয়, এগুলো হচ্ছে তোমাদের হচ্ছে চর্চার মাধ্যমে উঠে আসবে। তোমরা যদি চর্চা না করো, বুঝে শুধু ওই বাড়িতেই বসে থাকো বা ওই পড়াশোনা না করো, তাহলে কিন্তু হবে না। তো সর্বে মিলিত্বা একবারং বদন্তু পুনঃ মিলনঃ, উচ্চৈ বদন্তু সর্বে পুনঃ মিলনঃ। তো প্রিয় ভাই বোনেরা, তোমাদেরকেও পুনঃ মিলনঃ। ধন্যবাদ।